রাজ্যের শিল্পায়ন এবং ত্রিপুরার যুবদের জন্য কর্মসংস্থানের বিরাট আশা জাগিয়ে সমাপ্ত হলো ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। জানা গেছে এই কনক্লেভে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার ৪৫টি দপ্তর অংশগ্রহণ করেছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২,০০০-এরও বেশি শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি এবং প্রায় ৭০০ সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। এই সম্মেলনে মোট ৩৪২টি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১,২৯,৩০০ কোটি টাকা বলে জানানো হয়েছে। তবে এই প্রেক্ষাপটে রাজ্যের জনগণ জানতে চাইছে যে এই বিপুল পরিমাণ সম্ভাব্য বিনিয়োগের কতটা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তব প্রকল্পে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ত্রিপুরায় আনুমানিক কত কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং তার কতটা রাজ্যের স্থানীয় যুবক যুবতীদের জন্য সংরক্ষিত বা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এই বিনিয়োগের সঙ্গে যুক্ত করার জন্য সরকার কি ধরনের রোডম্যাপ তৈরি করছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে এই কনক্লেভের সুফল দীর্ঘমেয়াদে ত্রিপুরার অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনে দিতে পারে। মূল কথা, এই কনক্লেভের কারণে রাজ্য কিভাবে লাভবান হবে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের উদ্দেশ্য ও সার্থকতা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। আপনাদের দুজনকে স্বাগত অনুষ্ঠানে। সুজিত বাবু, এই কনক্লেভে ৩৪২টি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে এবং প্রায় ১,২৯,৩০০ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের কথা বলা হয়েছে। এখন ব্যবসায়ী মহলের দৃষ্টিতে এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত বলে আপনি দেখছেন, কি দেখছেন? ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবারের মতো এত বড় একটা কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে যারা বিনিয়োগকারী এসছে, এবং শুধু তাই নয়, আমরা ভাবতেই পারি না যে ৯টা কান্ট্রির প্রতিনিধিরা ছিল যারা এখানে এসছিলেন। তার মধ্যে ২টা দেশের ৯টা কান্ট্রির সরকারিভাবে প্রতিনিধি ছিলেন। তারপরও ২টা কান্ট্রি, জাপান এবং বাংলাদেশের যারা চেম্বার্সে, যারা ট্রেড অর্গানাইজেশন আছে, ওনাদের থেকে প্রতিনিধিরা এবার এসছেন। এটা আমাদের মতো এই রাজ্যে ভাবাই যায় না যে এতগুলো লোক এসছে এখানে বিনিয়োগ করার জন্য। এটা সত্যিই আমাদের জন্য আগামী দিনের এটা কি বলবো, এটা একটা মাইলস্টোন ছিল। ওকে সুজিতবাবু, অনেকেই যেটা বলছে, যেটা এখন একটা মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে এই যে সংখ্যাটা বলা হচ্ছে ১,২৯,৩০০ কোটি টাকা বলা হচ্ছে, এই বিজনেস কনক্লেভ, এখানে একটা কনক্লেভ হয়েছে, সবাই মিট করেছে এ সর্ট অফ, এবং সেখানে আলোচনা হয়েছে এবং বিনিয়োগ করার সুযোগ সুবিধা রয়েছে বলে দেখেছে এবং বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে এই যে টাকার অঙ্কটা, এই গোটা টাকার অঙ্কটা আগামী দিনে ত্রিপুরাতে বিনিয়োগ হবে, নাকি এমন হতে পারে যে তার কিছুটা অংশ বিনিয়োগ না হয়ে শুধু এখানে এগ্রিমেন্টই থেকে যাচ্ছে? এটা সুন্দর প্রশ্ন আপনার, যে এখানে আপনি যেটা বলেছেন, অ্যাকচুয়ালি এখানে আমাদের এত ২ দিনের পরিসরে কতটা এখানে কি আমরা সরকার এখানে কি ফ্যাসিলিটিস দিতে পারবে, এটা একটা রোডম্যাপ ছিল যে যে সেক্টরগুলিতে ওনারা এসছেন। শুধু তো একটা সেক্টরে আসেনি, বিভিন্ন সেক্টরে এখানে বিনিয়োগ করতে এসছে। তো এটা মোটামুটি একটা আমরা রুট দিয়ে দিয়েছে রাজ্য সরকার, এবং এখানে আধিকারিকরা ছিলেন, বিভিন্ন দপ্তরে বুঝিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হয়েছে, তারপর ওনারা আরো কয়েকবার আসতে হবে।
ওনারা এসে জায়গা দেখবে, ইনফ্রাস্ট্রাকচার কি কি ফ্যাসিলিটিস থাকবে। আমাদের রাজ্যে এখন সিঙ্গেল উইন্ডো হয়ে গেছে, যেটা অন্য অনেক স্টেটেই নাই। এখানে একটা জায়গায় যদি কাগজ জমা দেওয়া যায় যে আমি এই শিল্পটা এখানে করব, তাহলে অটোমেটিকলি অন্যান্য যে ফ্যাক্টরি বয়লার্স হোক, আদার যে যে ডকুমেন্ট রাখতে হবে, এটা কিন্তু পারমিশন গুলো একই সিঙ্গেল উইন্ডো এটা করেছে রাজ্য সরকার। এটা আমাদের একটা বিশেষ মানে কি বলবো দিক এখানে ইয়ে করা। ওকে, আসছি আপনার কাছে আমি একবার। স্যার রয়েছেন, কথা বারবার বলা হচ্ছে, এখন বিরোধীরা বারবার আওয়াজ তোলেন যে কর্মসংস্থানের প্রচন্ড অভাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ত্রিপুরার যুবদের কর্মসংস্থানের ক্ষেত্রে এই কনক্লেভ কতটা আশার আলো দেখাচ্ছে বলে আপনি মনে করেন? তাছাড়া এত বড় বিনিয়োগের ঘোষণা সাধারণ মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আনতে পারে, এই সামাজিক প্রভাব আপনি কিভাবে দেখছেন? নমস্কার। প্রথমে তো ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ডেস্টিনেশন ত্রিপুরা 2026 কনক্লেভের উপর কিছু বলবার সুযোগ করে দিয়েছেন। মূলত আমার তো মানে সৌভাগ্য হয়নি মানে ওই কনক্লেভে যাওয়ার। পত্রপত্রিকায় পড়ে বা বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে, নিউজ পেপার থেকে যে রিপোর্ট পড়লাম, তাতে একটা জিনিস তো পরিষ্কার, সেটা হলো বেসিক্যালি দ্য অর্গানাইজার্স শুড বি গিভেন থ্যাঙ্কস। যারা নাকি এই কনক্লেভটা আয়োজন করেছেন, যে অ্যাটলিস্ট প্রচুর লোক ওনাকে অ্যাসেম্বল হয়েছিল। দিস ইজ বেসিক্যালি ডেফিনেটলি মানে সাকসেস গোস টু দেন। এখন ধরুন না, হয়তো টুকটাক হয়তো কিছু কিছু মানে সেই দিনের বা ঘটনার সময় হয়তো আশাতীত লোক হয়তো হওয়ার জন্য হয়তো কিছুটা সামান্য ত্রুটি বিচ্যুটি থাকতে পারে, কিন্তু যত পরিমাণে লোক এসছে এবং দ্য ভলিউম অফ এমওইউ অ্যান্ড দি কোয়ান্টাম অফ মানে কন্ট্রাক্ট যেটা নাকি এস্টিমেট করা হচ্ছে, প্রেডিক্ট করা হচ্ছে, সাইন করা হচ্ছে, মোর দেন 1,20,000 বা 1,30 crore। ইটস এ মেসিভ, ঠিক আছে, 342টা মুভ দুদিনের এই কনক্লেভে, ইট ইজ এ মেসিভ। সুতরাং এখন দেখুন, এখন বেসিক্যালি যে একটা কথা হলো, মর্নিং হয়তো মানে কি বলবো, যে মর্নিংটা ব্রাইট, মর্নিংটা ডেফিনেটলি ব্রাইট। এখন বেসিক্যালি অন রেইনি ডে স্টার্টেড, ঠিক আছে। এখন ওয়েদারটা কিরকম ক্লাউডেড হবে নোবডি ক্যান প্রেডিক্ট। হ্যাঁ, ঠিক আছে। এখন ওয়েদার ক্লাউডিং এর ব্যাপারে যে কথাগুলো আসে সেটা হলো কি, এখন মানে যে কয়েকটা সেক্টরে যেমন বলা হয়েছে, ইলেকট্রিসিটি বা ট্রেডা, দ্যাট ইজ অল্টারনেটিভ, মানে এই মানে নন রিনিউয়েবল এনার্জি যেটাকে বলি আমরা, বা ট্রেডার ক্ষেত্রে বা টিএসইসিএল বা হায়ার এডুকেশন, এগ্রিকালচার, হসপিটাল, বিভিন্ন সেক্টরে যে ভাগ করে দেওয়া হয়েছে, তার মধ্যে বিদ্যুৎ খাতে এবং ট্রেডা বা যাদের মানে টাকা বেশি, ঠিক আছে, হায়ার এডুকেশন। ব্যাপার হলো এখন কি টাইপের প্রজেক্ট, কি টাইপের মৌ ছিল, এগুলো তো আমরা দেখিনি, ঠিক আছে। এখন সেকেন্ড হলো যেটা ব্যাপার হলো, যে এখন এগুলো বলেছেন যে আমাদের ইন্ডাস্ট্রি সেক্রেটারি বলেছেন, ওনার বক্তব্য যেটা আমি শুনলাম, দে উইল এক্সামিন, ঠিক আছে, এবং ফিক্কি নর্থ ইস্টের সঙ্গে বসে ওনারা দেখবেন যে কোন কোন টেকনিক্যাল ফ্ল আছে কিনা। টেকনিক্যাল ফ্ল থাকলে হয়তো এগুলোকে রুল আউট করা হবে। তো এখন ব্যাপার হলো কে কোন জায়গায় কি ধরনের ব্যবসা করতে ইচ্ছা প্রকাশ করেছে। মৌ মানে কি, ওয়ান টাইপ অফ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, লেটার অফ ইন্টেন্ট, ঠিক আছে। এখন দিস ইজ বেসিক্যালি এইটা ফিগারটা দাঁড়াচ্ছে 1,20,000 বা 29,000 যে টাকাটা আপনি বলছেন। এখন বিগত দিনে যে কয়েকদিন আগে যে যেটা হয়ে গিয়েছিল, সেখানেও আমরা শুনেছিলাম যে প্রায় 45,000 কোটি টাকা, না জানি 40,000 কোটি টাকা, 30,000 কোটি টাকার একটা ছিল, মানে G20 পরে যেটা হয়েছিল। তো সেখানে থেকে তো এখন বলছে সেক্রেটারি, দেখলাম আজকে বলেছে 8,000 না 9,000 10,000 কোটি টাকা বোধহয় প্রসেসে বোধহয় আছে, এরকম প্রপোজাল এসছে। দেখুন দিনের শেষে বেসিক্যালি ডিপার্টমেন্ট, আমার মনে হয় যেটা করা উচিত বেসিক্যালি, নিশ্চয়ই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তো এক ডিপার্টমেন্ট দেখবে না। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যদি কোনো যদি প্রজেক্ট আসে, সেটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যারা স্পেসিফিক যারা এক্সপার্ট আছে বা এডুকেশনের ক্ষেত্রে যারা আছে, আমি যেটা বলছিলেন ব্যাপার হলো, এখন এটা একটা আশা যে বেসিক্যালি যে যদি টাকাটা আসে, ইনভেস্ট হয়, তো ডেফিনেটলি দেখুন এত টাকা ইনভেস্ট হলে
two types of employment are there. One is the direct and the indirect. ওকে ঠিক আছে, এখন ডিরেক্টও হবে ইনডিরেক্টও হবে। ঠিক আছে, সুতরাং যে যদি ইনভেস্টমেন্ট হয়, ইন্ডাস্ট্রি আসে, যে কোনো সেটা সার্ভিস সেক্টরে হোক বা প্রোডাকশন সেক্টরে হোক বা থ্রাস্ট সেক্টরে হোক বা পটেনশিয়াল সেক্টরে হোক, যেগুলো সরকার ভাগ করে রেখেছে। তা এখন যে জায়গাতে যদি ইন্ডাস্ট্রি আসে বা ব্যবসা যদি আসে বা কোনো যদি বড় একটা অর্গানাইজেশন ফার্ম আসে, তাহলে এখানে হয়তো টেকনিক্যাল কিছু চাকরি হয়তো রাজ্যের হয়তো সেরকম কোয়ালিফাইড লোক না থাকলেও, কিন্তু নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে সেটা কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয় ওভারঅল একটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বেসিক্যালি ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। ঠিক আছে, এখন ইনডিরেক্টটা তো নির্ভর করবে যে সাইজ অফ দ্য ইন্ডাস্ট্রি, তার লিঙ্কেজ সারা ত্রিপুরা রাজ্যে কিরকম, তার উপর ভিত্তি করে। ঠিক আছে, এখন ডেফিনেটলি যে টাকাটা যদি এখন আসে, অনেকে তো একজন কাল লেখক যেন একজন লিখছিলেন যে হি ওয়াজ এস্টিমেটিং যে 20%ও যদি টাকা যদি ইনভেস্ট হয়, দেন হি ইজ হোপিং দ্যাট সামথিং সাবস্টেন্সিয়াল ইজ গোয়িং টু হ্যাপেন। মানে হি ইজ বেসিক্যালি এক্সপেক্টিং 20%। এখন আপনি যেটা বলছিলেন যে পরে যদি মেঘ আসে, আবার পরে যদি ওয়েদার খারাপ হয়, তারপরে যদি 20% আসে আপনি বলছেন, বা কেউ অনেকেই বলছেন যে তাহলে এটা একটা বিরাট বড় ব্যাপার হবে রাজ্যের জন্য এবং রাজ্য বিভিন্ন লাভবান হবে। আসবো আপনার কাছে আমি আরেকবার। সুজিতবাবু, এই যে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, রাজ্যের মানে আমাদের এখানে যখন আমরা ব্যবসার কথা বলি, বিনিয়োগের কথা বলি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা একটা বিরাট বড় ভূমিকা নেয়। এই বিনিয়োগের সুফল তারা কিভাবে পাবে বলে, আপনি মার্চেন্টদের নিয়ে কাজ করছেন এবং বহুদিন আপনি ক্ষুদ্র থেকে মাঝারি অনেক ব্যবসায়ীদের নিয়ে আপনি রোজকার আপনার কাজ, সেখানে বড় শিল্প এলে স্থানীয় ব্যবসা কি শক্তিশালী হবে, নাকি প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের থাকবে বলে আপনি মনে করেন? না 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 না, এটা তো কোনো এরকম কোনো ব্যাপার না। এখানে বড় শিল্প আসলে মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের উপকারী হবে। কেন বলছি, কেন যেসব বিনিয়োগকারীরা আসবে সবকিছুই বাইরে থেকে আনা হবে না, এখানে এদেরকেও বলা হবে তুমি এই জিনিসটা দাও বা এটা দাও, বা আবার ফ্যাক্টরি থেকে মাল এনে যে এখানে শিল্প বা স্থাপন হলে। আমি একটা এক্সাম্পল দিই, ধরুন একটা তাজ গ্রুপ একটা হোটেল শিল্প করবে এখানে, হ্যাঁ, এটা এমন হয়েছে। তো সেই ক্ষেত্রে তাজ গ্রুপ তো আর মাছ বাইরে থেকে আনবে না, মাংস বাইরে থেকে আনবে না, সবজি বাইরে থেকে আনবে না। আরো স্যার বললেন একটু আগে কর্মসংস্থান, আমাদের রাজ্যের প্রচুর ছেলে মেয়েরা বাইরে আছে, ব্যাঙ্গালোর, বোম্বে, যেখানেই যান দেখবেন ত্রিপুরার লোক আছে, হোটেল শিল্পে আছে। সেক্ষেত্রে ওনারা এখানে চলে আসতে পারবেন। তো ওভারঅল এটা কোনো ক্ষতি হবে না, এটা আরো ভালো লক্ষণ দেখা যাবে, আমাদের স্টেট ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক। এই যে স্যার যেটা বলছেন যে কি ধরনের চুক্তি করা হয়েছে বা কি ধরনের মৌ করা হয়েছে, এটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা বলি, সেটা যদিও আমরা জানি না বা সেটা যদিও দেখানো হয়নি। এখন আপনার কি মনে হয়, কারণ এখানে বিনিয়োগ বলতে আমরা সাধারণভাবে সাধারণ মানুষ যেটা বোঝে যে এখানে কোনো শিল্প হবে, কোনো কারখানা হবে, সেখানে অনেক মানুষ কাজ পাবে, সেটা স্কিলড হোক, আনস্কিলড হোক, এডুকেটেড হোক বা আনএডুকেটেড হোক, যেভাবেই হোক কাজ পাবে। আমরা শিল্প বলতে এটাই বুঝি, কিন্তু এছাড়াও কিন্তু অনেক ধরনের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়। তো সেই ধরনের বিনিয়োগ অনেক রকম ভাবে হয়, যেটাতে হয়তো সরাসরি সাধারণ মানুষ তার উপকার সুফল সরাসরি চোখে নাও দেখতে পায়। তো এখানে কি মনে হয়, মানে কোনটা বেশি হতে চলেছে সুজিতবাবু? যেমন আবার আবার একটু ছোট্ট করে বলুন। না, মানে আমি বলছি বিনিয়োগটা কোন জায়গায় বেশি হবে। ধরুন এমন কি হবে যে আমাদের এখানে শিল্প কারখানা হচ্ছে, যেখানে এই শিল্প কারখানাগুলোতে সরাসরি কর্মসংস্থান হবে যুবদের, এমন কি হবে, নাকি এখানে অন্যভাবে বিনিয়োগ হবে যেখানে সরাসরি সুযোগ সুবিধাগুলো রাজ্যবাসীর কাছে যাবে না? একদম সরাসরি বিনিয়োগ হবে, রাজ্যবাসীর কাছে যাবে। এটা তো মাল্টিপল সেক্টরে বিনিয়োগ হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, রাজ্যেরই একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী সংস্থা, ওরা সুইট ব্যবসার সঙ্গে জড়িত। তো সুইট ব্যবসার সঙ্গে জড়িত হলে তাদের কি ডায়েরি ফার্ম লাগছে, দুধ লাগছে, তার সঙ্গে পোল্ট্রি যাচ্ছে, ওদের আবার এরকম ইয়ে আছে, আপনার রেস্টুরেন্ট শিল্প আছে ওনাদের। তো এখানে ওদের একটার সঙ্গে একটা রিলেটেড, যে ওখান থেকে মাংস আসবে, ওখান থেকে এগ ডিম আসবে। তো এরকম ভাবে
ওনারাই তো মানে আমি দেখেছি মানে ওনারাও এসেছিলেন, ওনারা ফিশারিজ করবেন ওনারা, কারণ ওদের মাছও লাগে এটা। তারপরে ওরা এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করছে রাজ্যের লোক। বাইরেটা আমি ছেড়ে দিলাম, আপনি ভাববেন না যেখানে রাজ্যে বাইরের লোক এসে এসে খালি এমওএ করে গেছে। এখানে আমাদের রাজ্যের অনেকাংশ রাজ্যের লোক, এই সবটা বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি। এখন যেটা চলছে এখন আমাদের, আমি যতটুকু জানি আমাদের যারা শিল্প এবং অন্যান্য দপ্তরের ফুল মেশিনারি কাজ করেছে, কি পরিশ্রম করেছে ওনারা, মানে ইমাজিন, আপনি ভাবতেই পারবেন না। আমাদের সেক্রেটারি স্যার 2-3 বার সেক্রেটারির নাম বলেছে, আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে কিরণ গীতে স্যারের নাম বলছি, কারণ উনি অক্লান্ত পরিশ্রম করেছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর ডক্টর দীপক কুমার সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করেছে। তো অল সেক্রেটারিজ, ত্রিপুরা রাজ্যে অল সেক্রেটারিজ। আমি নিজে বাংলাদেশ থেকে, আপনি ভাবা যায় যে বাংলাদেশ থেকে যারা এখানে আসবে, এখানে যোগ দেবে, আগের দিন মানে ওরা পাসপোর্ট জমা দিয়েছে, পরের দিন ভিসা পেয়েছে। মানে ভারতবর্ষের এখন মাননীয় প্রধানমন্ত্রীজি সারা দেশের জন্য চিন্তা করছে। নাহলে ওনার যে দপ্তর মানে বিদেশ দপ্তর যে এত হেল্প করেছে আমাদের সরকারকে, যে আপনি ভাবা যায় নাকি বাংলাদেশে আগের দিন পাসপোর্ট দিলে ইন্ডিয়ান হাই কমিশনে যেখানে 2 লাখ না কত লক্ষ প্রথম দিনই ভিসার জন্য জমা পড়েছে, তো আগের দিন দিয়ে পরের দিন এই কনফারেন্সে আসবে পাসপোর্ট, এমনও ভিসা হয়েছে অনেকে। এই কনক্লেভকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছে সরকারি উদ্যোগে, সেটা তো অবশ্যই মানে সেটা অনস্বীকার্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিঁদুরে ঘর পোড়া বলে যে গরু মেঘ দেখলেও ভয় পায়। এখন আমাদের রাজ্যে আমরা দেখেছি বহু শিল্প আগেও হয়েছে, কিন্তু ওই যে সাবসিডির যে ব্যাপারটা, সেটা একটা খোলা মানে ইতিহাস আমাদের সামনে, যে সাবসিডিটা পেয়ে তারপর 2 বছর 3 বছর পর সেগুলো আমরা দেখেছি গুটিয়ে যেতে, এবং সেখানে বহু মানুষকে আমরা দেখেছি কর্মহীন হয়ে পড়তে। তো এই বিনিয়োগে সেই জিনিসটা যেন না হয়, তার কি কোনো ধরনের মানে উদ্যোগ নেওয়া হয়েছে যে এইভাবে সাবসিডির লবি যাতে না এসে নর্থ ইস্টার্ন যেহেতু স্টেট আমরা, এখানে একটা মানে পার্মানেন্ট শিল্প গড়ে তোলার জন্য এমন কি মানে উদ্যোগ নেওয়া হচ্ছে? সুন্দর প্রশ্ন। এটা একটা ট্রেডিশন থাকে কিছু কিছু ক্ষেত্রে। এখানে এটা আগের দিনে এরকম হতো, এখন সরকার খুবই সচেতন এবং ওনারা অনেক অনেক ক্ষেত্রে 50% সাবসিডি পায় আজকাল, যদি সুন্দর মতো তার ইনফ্রাস্ট্রাকচার, তার মেশিনারি ইত্যাদি হলে, এটা হসপিটালই হোক আর অন্য শিল্পই হোক। তো সেই ক্ষেত্রে সরকার এখন অনেক সচেতন। এটা আর আগে যেটা বলছিলেন যে আগে 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 এটা এখন যেটা খুব রিয়ার, মেবি এই দায়িত্ব তো আমি নিতে পারবো না, তো কিন্তু যোগ পাল্টে গেছে। এখন কিন্তু ওই জিনিসটা মানে মানে অনেকটাই কমে গেছে এইসবের দিকে। আর সরকারও অনেক সচেতন। সাবসিডি এখন আর আগের মতো যদি জেনুইন ভাবে না শিল্প স্থাপন করে, সরকারও এগুলি এন্টারটেন করে না। আর সবাই যে সাবসিডি নেয় এমনও না, সব সংস্থা সাবসিডি নেয় না কিন্তু। ঠিক স্যার, এই যে যদি বাইরের সংস্থাগুলো বিনিয়োগ করে, তাহলে স্থানীয় যুবদের চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত করার জন্য সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কারণ এখানে আমরা অনেক সময় দেখি যখন কোনো বিনিয়োগ হয়, সেখানে শুধু ওই কিছু আনস্কিলড লোক যারা হয়তো আমাদের রাজ্য থেকে নেওয়া হচ্ছে। কারণ আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট অনেক দিন ধরে চলছে, বহু বছর ধরে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স শেখানো হচ্ছে বিভিন্ন উদ্যোগে। তাহলে সেখানে আমাদের এখানে যদি শিল্প যদি গড়ে ওঠে বা যদি বিনিয়োগ হবে, সেখানে রাজ্যের যুবরা যেন অগ্রাধিকার পায়, তাদের যেন প্রাধান্য দেওয়া হয়, সেদিকটা দেখার জন্য সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, গভর্নমেন্টের কাছে তো মেশিনারি আছে, অ্যামুনেশন আছে। কিরকম? দেখুন, ধরুন অ্যাজ ফর এক্সাম্পল কি টাইপের ইন্ডাস্ট্রি হবে, এখন তার যদি এখন কোর ইন্ডাস্ট্রি হয় বা যে ধরনের অ্যাজ ফর এক্সাম্পল ধরেন না ইউ লিভ ইট, এটা অ্যাপেলো হসপিটাল এখানে হলো এস্টাবলিশমেন্ট। এখন এখানে ধরুন আপনার সুপার স্পেশালিস্ট যদি না পাওয়া যায়, তো ন্যাচারালি বাইরে থেকে আসবে। এখন সরকার হয়তো যারা নাকি মোয়ের ক্ষেত্রে হোক বা তাদের সঙ্গে কথা বলে নিতে পারে যে যেখানে যেখানে তোমার স্পেশালিস্টের সার্ভিসেস দরকার,
সেই জায়গাগুলিতে যদি রাজ্যের কোনো ট্যালেন্ট না থাকে তাহলে তুমি বাইরে থেকে আনবে। তাছাড়া লোকাল যেগুলো রেডিলি অ্যাভেলেবল এগুলো নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে আপনি তো, আমি যদি মানে আমি বলছি না যে আপনি যদি ব্যাঙ্গালোরে যান বা পুনেতে যান, যে এই যে আইটি হাবগুলো আছে, আপনি সেখানে গেলে দেখবেন আপনি যে ইন্ডাস্ট্রিজে যে আপনার ইঞ্জিনিয়াররা আছে, ঠিক আছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা নাকি সায়েন্টিস্ট আছে, তারা মোটামুটি ভাবে কিন্তু মানে ফর দেম এভরিথিং ওই মেরিট অনুযায়ী আসছে সেখানে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত সার্ভিসেসে খুব বেশি হাই স্কিলের দরকার হয় না, ঠিক আছে, সেখানে লোকালরা প্রেফার্ড, ঠিক আছে। সুতরাং সরকার তো তার একটা মানে যখন নাকি মুভ করছে, আমি বলছি না সরকারকে কম্পালশনের কথা বলছি না, the government when they will write that this is a preference would be given to the local people, it itself signifies everything, ঠিক আছে। তো এখন বেসিক্যালি ইচ এন্ড এভরি ডিপার্টমেন্টের যে মুভ আছে এবং নেচার অফ বিজনেস আছে, এটা টোটালি একটা থেকে একটা কিন্তু আলাদা। এবং আমি পার্সোনালি ফিল করি যেটা ফর এভরি গ্রুপ দেয়ার শুড বি এ সাম, দেখুন এখানে যারা দেখছে ডিপার্টমেন্ট হ্যাজ বেসিক্যালি ইনভাইটেড মুভ করেছে, ধরুন আপনি একটা হসপিটাল করবেন, হ্যাঁ somebody has given মানে ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্ট, আমি একটা হসপিটাল করবো, একটা সমঝোতা হয়েছে, না না সমঝোতা, আমি বলছি আমি একটা হসপিটাল করবো, আপনাকে জিজ্ঞেস করলো কত, আমি জানি না হাউ ইট হ্যাপেন্ড বিকজ আই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, আমার যেটা মনে হয় যে আমি বলে দিলাম 500 কোটি, কেউ বলে দিল 300 কোটি, তো দিস ওয়ে ইট কামস। এখন তো বলা হবে যে ইউ গিভ এ ডিটেইলড এস্টিমেট, ঠিক আছে, এখন ডিটেইলড এস্টিমেট হয়, তো এই যে ব্যবসা যা করা হচ্ছে, হি নিডস টু বি ভিজিটেড, তার ব্যবসাটা কি ছিল, হ্যাঁ, তার কোথায় ব্যবসা করছে, তার হিস্ট্রিটা কি, এভরিথিং দেখে দেন হি অর শি শুড বি, দ্যাট কোম্পানি শুড বি অ্যালাউড টু ফাংশন। কারণ কি আপনি যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন যে নতুন 2022 সালে যে সমস্ত ইনসেন্টিভ গুলো দিয়েছে, সেগুলো আগের মতো না, নাও দ্য ইনসেন্টিভস আর হিউজ, ঠিক আছে, ইনসেন্টিভস আর হিউজ, ঠিক আছে। তো যখন আপনি যেমন 5 টাকা করে যখন আপনি দেখুন বিদ্যুৎ পাবেন, ঠিক আছে, তারপরে যখন কত লক্ষ টাকা আপনি ক্যাপিটাল সাবসিডি পাবেন, তারপরে যখন আপনি ট্রান্সপোর্ট সাবসিডি পাবেন, আপনি মালটা যে ক্যারি করে আনবেন তার জন্য ট্রান্সপোর্ট সাবসিডি, তারপরে ইন্টারেস্ট, আপনি যে আছে ইন্টারেস্টটা সাবসিডি পাবেন, অনেক দিন আপনাকে কর দিতে হবে না, তারপরে আপনাকে জিএসটি মানে আপনাকে মানে সাবসিডি আছে। সুতরাং আমি যখন নাকি কোনো ইন্ডাস্ট্রিকে যারা নাকি আলটিমেটলি আপনি যদি এখানে বলে দেখছেন যে 1 লক্ষ কোটি টাকার, কিন্তু আলটিমেটলি তার কিন্তু এই যে এমেনিটিস গুলো যে আপনি লক্ষ্য করেন, বেনিফিট যেগুলো নাকি সরকার ফরগো করছে, বেনিফিট তো সরকার ফরগো করছে ইন দ্য সেন্স আমি জিএসটিটা পেতাম, আমি জিএসটিটা পাবো না, আমি যে ইলেকট্রিসিটিটা সাবসিডি দিচ্ছি বেসিক্যালি ইনডাইরেক্টলি আই এম ফরগোইং ইট, আমি তো আমার নিজের রেভিনিউ বেসিক্যালি ট্রান্সলেট অল দিস থিংস। তো এই ফিগারটা তো বিশাল, আমি এই জন্য বললাম যে দিস ফিগার ইজ নট অনলি 40%ও যদি আসে, তার সঙ্গে যদি অন্যান্য যেগুলো 5 বছর যে আমি যদি এগুলোকে যদি আমি যোগ করি, দ্য অ্যামাউন্ট উইল বি ভেরি বিগ। আমি বলছি ইচ এন্ড এভরি প্রজেক্ট নিডস টু বি স্টাডিড ভেরি কেয়ারফুলি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সেপারেট এক্সপার্ট গ্রুপ থাকা উচিত। রামশ্যাম যদি আমাকে একটা ঠিক আছে, আই অনার এভরিওয়ান, সরকার আমি আগে প্রথমে বলেছি যারা নাকি এতগুলো লোককে বিভিন্ন মনিটরিং কমিটি স্যার কেমন ভূমিকা থাকতে পারে? মনিটরিং কমিটি দেখুন আমি আপনাকে বলছি, আমি বলা উচিত না, মানে আই হ্যাড এন অপরচুনিটি, ঠিক আছে, তো অনেকগুলো 1-2 ইনস্টিটিউট দেখার জন্য, তো যারা যেরকম ভাবে বলে এগুলো দেখতে হবে, তো হাউ দে, মানে আপনি বলছেন আমি একটা ইন্ডাস্ট্রি, ইফ গুগল কামস সেপারেট ইস্যু, ঠিক আছে, ইফ অ্যাপেলো কামস সেপারেট ইস্যু, ঠিক আছে, কিন্তু যার কোনো ব্যবসার হিস্ট্রি নাই, ইফ হি সাবমিটেড এ প্রপোজাল, তো তার তো ফিনান্সিয়াল স্ট্যান্ডিং বা ফিনান্সিয়াল ওয়ার্দিনেস কতটুকু আছে সেটা ভেরিফাই করবার ব্যাপার আছে না, হ্যাঁ, নয়তো আপনি যদি এনে যদি বসিয়ে দিন, তো কি হবে, আগে যেরকম আমরা লক্ষ্য করেছি একটা সময় যে ওই যেটা বলছিলেন উনি, আপনি যেটা বলছিলেন যে বেসিক্যালি আমরা এটাকে বলি যে এক ধরনের আপনার যে বলতে পারেন যে মানে আমাকে ভর্তুকি দিয়ে পঙ্গু করে দেওয়া, ঠিক, হ্যাঁ, ভর্তুকির ফলে পঙ্গু, এই কারণ দরকার নেই। আপনি যখন নাকি স্বর্ণ জয়ন্তী রোজগার যোজনায় যখন নাকি কিছু সেলফ হেল্প গ্রুপ কাজ হয়েছে, আমি সেলফ হেল্প গ্রুপে আমার একটা প্রজেক্ট ছিল, আচ্ছা, তো এটা মজার ব্যাপার, সেটা ছিল কিরকম, আপনি ধরেন না প্রথম লেভেলে একটা লেভেলে কিছুটা ইয়ে পাওয়া যায়, সাবসিডি পাওয়া যায় 10,000 টাকা, এরপরে যদি আপনি যদি একটা লোন পান তার 1/3 আপনি পাবেন,
তো ধরেন আপনি 3 লক্ষ টাকা লোন পেলেন, আপনি ভাবলেন যে 3 লক্ষ টাকা আমরা লোন পেলাম, ঠিক আছে 1/3 তো সাবসিডি, 1 লক্ষ টাকা রেখে 2 লক্ষ টাকা দিয়ে ফেরত দিয়ে দিলাম। সো দিস থিংস হ্যাপেন্ড। ওকে, ঠিক আছে, misuse সুতরাং এইগুলোকে হাউ দিস বেসিক্যালি ইমিউনিটিস এগুলি কিভাবে লিংক হবে সেটার উপর ডিপেন্ড করে। সেগুলিকে বেসিক্যালি এগুলোকে কিভাবে এখন ঠিক আছে সিঙ্গেল উইন্ডো করে দেওয়া হলো। এখন সিঙ্গেল উইন্ডো করে দেওয়া হলো, ওনারা যারা ব্যবসা করবেন ল্যান্ড চাইছেন, কি টাইপের ল্যান্ড আপনি লক্ষ্য করে দেন। ত্রিপুরায় আমি জানি ল্যান্ড সিলিং একটা, ত্রিপুরা যেহেতু ল্যান্ড সিলিং একটা আছে, ঠিক আছে, আপনি বেশি ল্যান্ড নিতে পারবেন না। এখন আমাদের আপনি যদি ল্যান্ডের অবস্থা লক্ষ্য করে দেখেন, এখানে ট্রাইবাল ল্যান্ড আছে, অন্য রকমের ল্যান্ড আছে, সব মানে সরকারের ল্যান্ড আছে না। হাউ দিস ল্যান্ড, কোথায় ল্যান্ড দেওয়া হবে এবং ওনারা যে জায়গায় ল্যান্ড চাইবেন সেই জায়গায় ল্যান্ড দিতে পারবেন কিনা, ঠিক আছে, অনেক ব্যাপার। ঠিক আছে, সিঙ্গেল উইন্ডোতে আছে, এগুলো হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি যতক্ষণ অব্দি সবগুলো স্কিম একসঙ্গে না আসছে, না দেখতে পারা যাচ্ছে, ঠিক আছে, এবং উনাদের আসল ফিজিবিলিটি স্টাডি যতক্ষণ পর্যন্ত না করা যাচ্ছে, তখন আই এম নট বিস্তারিত আলোচনা বা বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি না, দূরটাকে দেখতে পাচ্ছি না। সেখানে ঘুরে ফিরে একটা কথাই আসে, আপনারা যেটা বলছেন যে 20% হোক বা 40% হোক, যেটাই যদি আসে তাহলে রাজ্যের অর্থনীতি অনেকটাই পাল্টে যাবে। ওকে, অনুষ্ঠানের সময় প্রায় শেষের পথে। সুজিতবাবু, এই যে আপনার মতে আগামী 5 বছরে এই কনক্লেভের সাফল্য কিভাবে মাপা উচিত? এই বিনিয়োগের অঙ্ক দিয়ে 1,29,300 কোটি টাকা যে বিনিয়োগ হবে বলে যে মৌসাকৃত হয়েছে তা দিয়ে, নাকি বাস্তবে গড়ে ওঠা শিল্প ও কর্মসংস্থানের সংখ্যা দিয়ে, কোনটা দিয়ে মাপা উচিত বলে আপনি মনে করেন? প্রথমেই বলি মাপবো কিভাবে। ভারতবর্ষকে আজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে কে? নরেন্দ্র মোদীজি। এখানে ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। ওনার যে ছবিটা, ওইটা দেখে আজকে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে সবাই চিনি। আগের যারা ছিল সবাই চিনত, তার থেকে বেশি ওনাকে চিনে, বা ভারতবর্ষের অনেক অনেক নাম হয়েছে। এ রাজ্যেও যারা বিনিয়োগ করবে, আগে তো দেখবে যে রাজ্যের প্রধানকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি কি মানে কি ধরনের মানুষ। আমার মনে হয় আপনি তো দেখছেন তো যে এত বিনিয়োগ এসছে, ঠিক আছে, স্যার বলেছে, কোন লোক বলেছে 20% হলে বিশাল হবে, কোন লেখক না কবি স্যার, কবি ডিজিটাল মিডিয়া তো আছে, ডিজিটাল মিডিয়াতে দেখেছে, এটা বিশাল ব্যাপার, 20 বিশাল ব্যাপার। স্যার আর একটু বাড়িয়েছে 40, তো 40 হলো বিশাল ব্যাপার হয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে যেটা এটা আমি কেন বলছি, 5 বছরের বলছে, দীপেন বাবু 5 বছরের বলছে, আমি আবার আসছি। তো এবার এখানে যে বিনিয়োগ করবে, এখানের পরিবেশ কি, এখানে যে ব্যবসায়ীরা বা শিল্পপতি আসবে, পরিবেশটা কি তো আগে দেখবে না স্যার? পরিবেশটা আগে দেখতে হবে, যেখানে আমি শিল্প করলে হবে কিনা, এখানে চাঁদাবাজি জুলুম আছে কিনা, কিচ্ছু নেই। এখানে পুলিশের স্টল লেগেছে, আপনি ভাবতে পারেন। আমি জানি না, আমি তো অনেক কনক্লেভে যাই, অনেক ইয়েতে মানে কনফারেন্সে যাই, এরকম অনেক গিয়েছি দেশ বিদেশ বহু জায়গায়। এখানে এত স্বচ্ছতার মধ্যে রাজ্য পুলিশ দপ্তর এখানে দেখেছে, এতগুলি লোক এসছে যে সবাই দেখেছে পুলিশ এখানে মানে এসুরেন্স দিচ্ছে এখানে কত রকম ক্রাইম নেই, কিছু কত কম সংখ্যায় ক্রাইম আছে। তো ওই জিনিসটা তো লক্ষ্য করে, আপনি এখানে ব্যবসা করবেন, আপনি আইন শৃঙ্খলা দেখবেন না, যে রাজ্যের আইন শৃঙ্খলাটা কি আছে। আর কি আমি এখানে ব্যবসা করছি আর দেখলাম মালের গাড়ি লুট হয়ে যাবে, তো এতে কি হবে? তো এই এসুরেন্সটা তো পুলিশ ডিপার্টমেন্ট দিতে পারে। জায়গাটার জন্য আমি যতটুকু জানি, স্যারই বলেছে যে এর মধ্যে বা এগুলির মধ্যে আছে, জায়গার জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করা হয়েছে, মানে অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, এখানে একটা ল্যান্ড ব্যাংক তৈরি করা হয়েছে। এটা বিভিন্ন ডিপার্টমেন্ট, এটা আগে বলছি মাল্টিপোল আসবে। আর আপনি যেটা দীপেন বাবুর মূল প্রশ্নটা ছিল 5 বছরে কিভাবে দেখছেন বাস্তব, এটা তো 1 বছরের একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে না, বা 1 বছরে ওই তাজ গ্রুপ হোটেল বানিয়ে দেবে না। এটা ধীরে ধীরে এটা হবে। এটা 3 বছর 4 বছর। ধরুন ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে দেখুন, এখানে 7,000 কোটি টাকার আমাদের এমওইউ হয়েছে স্যার, 7,000 করোড়। মানে কে করেছে? এখানে যারা বিল্ডার বানাচ্ছে বা বিল্ডিং হবে আমাদের, এগুলি নিয়ে হয়েছে। তো এটা কে করেছে? ত্রিপুরার
যারা আমাদের বিল্ডার্স অ্যাসোসিয়েশন আছে ওনারা করেছে। ওকে, তো এটা একটা পয়েন্ট। তবে মূল কথাটা ওই যে আমি প্রধানমন্ত্রী অবধি ছিলাম, এই রাজ্যের সজ্জন এবং আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে ফেস ভ্যালু, ওনার যে স্বচ্ছতা, ওইটা দেখে অনেক অনেক বড় বড় ইন্ডাস্ট্রি থেকে ধরে ওনারা এখানে ত্রিপুরায় আসতে চাইছে, আচ্ছা, কাজ করতে চাইছে। ওকে স্যার, আপনার কি মনে হয় স্যার এই কনক্লেভের 5 বছর পর ত্রিপুরার মানুষ মানে এর বাস্তব পরিবর্তন দেখতে চাইবেন? কোন কোন বাস্তব পরিবর্তন দেখতে চাইবেন বলে আপনি মনে করেন? দেখুন, কয়েকটা জায়গা তো হতেই পারে, যেমন আমি পার্সোনালি মনে করি যে হসপিটাল সেক্টরে আসতেই পারে, ঠিক আছে। তারপর ধরুন আপনার পাওয়ার সেক্টরে হয়তো শুনতে পাচ্ছি অরুণাচল থেকে আসবে, বা আমাদের যে জানি প্রচুর পরিমাণে গ্যাস আছে, ঠিক আছে। এখন এটা লোকালি যদি প্রোডাকশন হয়, ঠিক আছে, সেটা হয়তো আমাদের প্রচুর গ্যাস আছে, গ্যাস বেসড পাওয়ার সেক্টর হতেই পারে। এখন অন্যান্য যে সেক্টর যেগুলো আছে এগুলো হয়তো মানে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি, যেটা লোকাল ইন্ডাস্ট্রি যে প্রোডাকশনের যে সেই কাঁচামাল তো সেরকম ভাবে নেই, ঠিক আছে। এখন দেখুন, সেকেন্ড হলো যে র মেটেরিয়ালস আনবার জন্য আমাদেরকে উই হ্যাভ টু ডিপেন্ড থ্রু কি বলা হচ্ছে বাংলাদেশ থ্রুতে, বাট আমি এজ এন একাডেমিক্স বেসিক্যালি এই 24-এ মানে 5ই আগস্ট 2024 সালে যে বাংলাদেশের উপর আপনি ভিত্তি করে যদি আপনি মনে করেন যে কানেক্টিভিটিটা এই জায়গা দিয়ে আসবে, যতই আপনি আমাদের সাবরুমের খুলে দেওয়া হোক বা মৈত্রী সেতু বলুন বা রেল কানেক্টিভিটি হোক, তো সুতরাং এইটা একটা বড় সমস্যা। আর সবচেয়ে বড় একটা বড় সমস্যা সেটা হলো, যেটা উনাকে আমার পার্সোনালি আমি ওপিনিয়ন যেটা বলছি, ত্রিপুরা ইজ বেসিক্যালি এখানে ইন্ডাস্ট্রি একটা ফেল করবার পিছনে একটা বড় কারণ। আমি যখন নাকি মূলত 2005 সালে একটা কনফারেন্স করেছিলাম, একটা বর্ডার ট্রেড নামে একটা করেছিলাম। এখানে বর্ডার ট্রেড ইজ সো প্রফিটেবল, অন্য যে কোনো ব্যবসায় এসে, ঠিক আছে, তার সঙ্গে ম্যাচ করাটা একটু ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। সুতরাং মানে আপনি যদি ইন্ডাস্ট্রি ট্রেডিংটা এখানে লাভজনক, হ্যাঁ ট্রেডিংটা লাভজনক, তাও আবার বর্ডার ট্রেডিংটা লাভজনক, আরো ট্রেড লাভ, সেখানে একটা আমাকে যদি এফোর্ট কম দিয়ে আমি যদি লাভটা যদি আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানুষ কি করে দেখুন, মিনিমাম লেবার ম্যাক্সিমাম গেইন, মিনিমাম ইনভেস্টমেন্ট, প্রোডাকশনে মানুষ যায় কম, ট্রেডিং এ যায় বেশি। হ্যাঁ ট্রেডিং। সুতরাং এখানে এই যে একটা ইনফর্মাল যে ট্রেডটা আছে, ঠিক আছে, ইনফর্মাল ট্রেডটা কিন্তু আমাদের যে নর্মাল যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট গুলো আছে এগুলো কিন্তু ডেটার করেছে আগে, গত দিনে দেখেছি। এখন সরকার কতখানি এই ইনফর্মাল ট্রেডটাকে, দেখুন ইনফর্মাল ট্রেডে হয়তো এখন যদি ফর্মাল ট্রেডে যদি সুযোগ পায়, যদি এখানে যদি বেকার সমস্যা যায়, আমি যদি প্রচুর ছেলেবেলাকে যদি কাজে ঢুকাতে পারি, বা অন্যান্য যেমন আমি লক্ষ্য করতে, আমি এগ্রিকালচারের কথা লক্ষ্য করে দেখুন, ত্রিপুরা যে এগ্রিকালচারে তো আপনি একটা লক্ষ্য করে দেখুন, আমার কথাটা আবার অন্যভাবে নেবেন না কেউ, দেয়ার আর সাম বেসিক্যালি আমাদের এগ্রিকালচারটা কেন ফেল করছে, কেন ওই বেসিক্যালি প্রফিটেবিলিটিটা দিনের শেষে দুটো ফ্যাক্টর উইল অলওয়েজ কাম ইন টু প্লে। আপনার ইন্ডাস্ট্রি বানালে আপনার কস্ট কতটুকু এবং প্রফিটেবিলিটি রেট কতটুকু, দিস উইল ডেফিনেটলি, কারণ কি এই দুটো ইন্ডিকেটর যদি আপনার যদি সপক্ষে না থাকে, তাহলে কিন্তু ব্যবসা কিন্তু আপনার কত বেশি গ্রোথরা কতদিন সাস্টেনেবল করবেন সেটা একটা মুশকিলের প্রবলেম। কারণ কি আপনার সঙ্গে এত ইনফর্মাল ট্রেডটা আছে, আমি আপনাকে বলে দিলাম, ইট ইজ বেসিক্যালি এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার, কারণ আমরা বুঝতে পারছি না এখানে কত হচ্ছে ভলিউমটা এবং লাভের পরিমাণ কত সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু যে ক্ষেত্রেই দক্ষ করে যায়, অনেক ব্যবসা কিন্তু এই জায়গা দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এগুলো দেখতে হবে আগামী দিনের মধ্যে অবশ্যই। তবে একটা অনুষ্ঠানে ফুরিয়ে যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন দুজনকে একই জায়গায় করব। ত্রিপুরায় শিল্প স্থাপনের ক্ষেত্রে সুজিতবাবু বর্তমানে সবচেয়ে বড় বাধা কি বলে আপনি মনে করেন? আপনি বললেন খুব সুন্দর পরিবেশ এই মুহূর্তে রয়েছে, আপনি বললেন সেই কনক্লেভে পুলিশের নিজের স্টল ছিল, আপনি বললেন অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বচ্ছ ভাবমূর্তি, এবং আপনি অন্যান্য যেসব ক্রাইম রেট অনেক কম আমাদের রাজ্যে তার জন্য হবে। কিন্তু কোনো একটা জায়গায় আপনি বললেন সিঙ্গেল উইন্ডোর কথা বলেছেন, কিন্তু কোনো একটা জায়গায় কোনো বাধা কি আছে নাকি কোনো বাধাই নেই বলে আপনি মনে করেন? এখানে বাধা বলতে দেখুন মানে সবই মানে পক্ষে আছে শিল্প স্থাপনের ক্ষেত্রে। এখানে বাধা স্যার যেটা বলেছে, আমাদের এখন যেটা বাংলাদেশের সঙ্গে যে আমাদের যখন মাল যদি এখান থেকে পাঠাতে হয়, ভারতবর্ষে পাঠাতে গেলে কোনো প্রবলেম নেই আমাদের। ভারতবর্ষে এখানে রেল কানেক্টিভিটি এত সুন্দর হয়ে গেছে,
কোনো অসুবিধা নেই। রোডের তো কোনো প্রশ্নই, মানে একদম আরো ভালো হয়ে গেছে। আমাদের রাজ্যের সঙ্গে ফ্লাইটের যে কার্গো সিস্টেম এটাও ভালো হয়ে গেছে। এবার বহির্বিশ্বে যদি আমার পাঠাতে হয়, যেটা বড় বড় শিল্প হলে, বহির্বিশ্বে হলে আমাদের চট্টগ্রাম বন্দরটাকে খুলে দিতে হবে, রাস্তাটা রেডি আছে। তবে এটা যেহেতু এটা আমার লেভেল না, এই ব্যাপারে আমি কিছু বলতে, তবে আশা করছি এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করি যথাসম্ভব তাড়াতাড়ি এই যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে যে রাস্তাটা, আমাদের যদি কানেক্টিভিটি হয়, বাংলাদেশেরও উপকার হবে, আমাদের উপকার হবে। আর এর জন্য এটা না, বাংলাদেশ সরকার যতক্ষণ গাড়িটা রাস্তায় মাল নিয়ে থাকবে, এটা আন্তর্জাতিক চুক্তি, ওরা পয়সা পাবে, ওদেরও তো লস হচ্ছে, ওদেরও লস হয় যতক্ষণ আমাদের গাড়িগুলো শিপমেন্ট থেকে এখানে আসবে, যতক্ষণ মাল নিয়ে চট্টগ্রাম বন্দরে থাকবে, ওদের পয়সা পেমেন্ট করতে হয়। আমরা কতগুলি ট্রায়াল রান করেছি, আমরা যতক্ষণ রাস্তায় মাল থাকে ওদেরকে পয়সা দিতে হয়, গাড়িকে কত ঘন্টা থাকবে এটা হিসাব করে পয়সা দিয়ে দিতে হয়। আর বন্ধ হয়নি, কারণ অনেকেই জানে না, বাংলাদেশের উপর দিয়ে এখনো কিন্তু আমাদের রাজ্যের গ্যাস যে আসছে, গ্যাসের বড় বড় ট্যাঙ্ক আমাদের কিন্তু আসছে, রেগুলার আসছে, এটা বন্ধ হয়নি। আর বিশেষ করে আমি লাস্ট যেটা বলতে চাইছেন, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় না, টেকনিক্যালি কিছু সমস্যা থাকতে পারে। যেমন আমাদের রাজ্যে গ্যাস, অপুরন্ত গ্যাস আছে, হ্যাঁ অপুরন্ত ইলেকট্রিসিটি আমাদের অপুরন্ত আছে। তো ইলেকট্রিসিটি কিছু রেট আছে, এগুলি শিল্প স্থাপনের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এগুলোকে আমরাও আলোচনা করছি। আমরা যাতে এগুলি অন্যান্য স্টেটে যেরকম ভাবে ভর্তুকি দেওয়া হয়, আমাদের রাজ্যেও যাতে আরো এই ব্যাপারটা গুরুত্ব সহকারে শিল্প এবং ইন্ডাস্ট্রি তথা আপনার বিভিন্ন যারা হসপিটাল হোক, যেটা লাগে এটাকে দেওয়া হোক। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বাংলাদেশ থেকে বড় একটি কোম্পানি এসেছিল এখানে হসপিটাল করার ব্যাপারে, খুব আগ্রহী। কারণ আপনারা জানেন ভারতবর্ষে অনেক লোক এই ত্রিপুরা দিয়ে আমাদের বাইরে যায়, তো এখানে হসপিটালের ব্যাপারে খুব ভালো হবে, তা রাজ্যের উপকার হবে, পার্শ্ববর্তী দেশের উপকার হবে। স্যার একই বিষয়ে আপনার কি মতামত স্যার? মানে সবচেয়ে বড় বাধা কিছু আছে বলে কি আপনি মনে করেন? যদি থাকে তাহলে সবচেয়ে বড় কোনটা? মানে এখানে পরিকাঠামো, বেসিক্যালি বাধা মানে কি? বাধা হলো এখন সেটা হলো আমার ব্যক্তিগত যেটা ধারণা, যেহেতু আমি বাণিজ্যের লোক, ব্যবসা করতে গেলে আমাকে দেখতে হবে আমার কিরকম রেভিনিউ আসছে এবং কস্ট কত হচ্ছে। ঠিক আছে, কস্ট বেনিফিট অ্যানালাইসিসটাই হলো হিন্ড্রেন্স। কারণ কি, আমাদের যা উৎপাদিত পণ্যের মূল্যের দাম বেড়ে যায়, খরচটা বেশি হয়ে যায়। ঠিক আছে, এত যদি খরচ হয় তাহলে আমরা বাজারে এটা বিক্রি করতে পারবো, প্রফিটেবল হয় না তখন। ঠিক আছে, কারণ কি আপনাকে তো যখন নাকি মালটা বিক্রি করতে হবে, তো মার্কেটে বিক্রি করতে হবে না। হয় মার্কেট, আগে রাস্তা ছিল না, এখন রাস্তা আছে, বিক্রি করলেন, কিন্তু আপনি কি মাল আনবেন? লোকাল কি মাল আছে যেটা দিয়ে আপনি প্রোডাকশন করবেন? আপনি বলছেন পাইনাপল, আপনি বলছেন আপনার রাবার, কিন্তু আমরা পাইনাপল যদি ইন্ডাস্ট্রি বানাই, আমরা কয় ট্রাক পাইনাপল আমরা ছাড়তে পারবো? আমাদের তো সেরকম প্রোডাকশন নেই। আমাদের উই হ্যাভ গুড কোয়ালিটি অফ লেমন, সেন্টেড লেমন, ঠিক আছে, উই হ্যাভ গুড কোয়ালিটি অফ পাইনাপল, কিন্তু কত আমরা ক্যান উই সেন্ড, মানে ডেইলি এক গাড়ি আপনি মানে এক রেল পাঠাতে পারবেন? বলছেন বাল্ক প্রোডাকশন আমরা করতে পারবো না, সেখানে আমাদের এটা একটা বাধা। এটা একটা বড় একটা বাধা। সময় ফুরিয়ে যাচ্ছে। আমাদের স্যার রাবার ত্রিপুরাতে, আপনি জানেন কি না জানবেন, আপনি তো অনেক মানে গুণী লোক, যে সেকেন্ড লার্জেস্ট আমাদের এখানে রাবার, তো আপনি জানেন এটা উৎপন্ন হয়। তাছাড়া ভারতবর্ষের সবচেয়ে বড় যে রাবারের মানে আমরা তৈরি করি রাবারের শীত, এটা ত্রিপুরাতে। কিন্তু আমরা কি হচ্ছে, আমি যদি কিছু বললাম না, আন্তর্জাতিক কিছু ব্যাপার আছে বাংলাদেশ, আমি এখন বাংলাদেশ যদি রাবারটা পাঠাতে হয় তো এটা আমার বেনাফল দিয়ে পাঠাতে হয়, বাংলাদেশে পাঠাতে কিছু আছে টেকনিক্যাল শুনুন, রাবারটা হচ্ছে, কিন্তু যেটা হলো, তো রাবারের যে প্রসেসিং, রাবারের যে ইন্ডাস্ট্রিজ হবে, সেই ইন্ডাস্ট্রিজ তো আমি করতে পারছি না। আমাকে তো রাবারটা কি করতে হচ্ছে, শীটটা পাঠিয়ে দিতে হচ্ছে। যেগুলো আমি বলছি, আমি যদি ইন্ডাস্ট্রি ভ্যালু যদি অ্যাড না করতে পারি কাঁচামালের সঙ্গে,
তাহলে তো আলটিমেটলি সেখানে আমার এই এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, প্রফিটও বেশি হবে না, ডেভেলপমেন্ট হবে না, সাস্টেইনেবিলিটি হবে না। টেকনিক্যাল ইস্যুসগুলো কি রয়েছে সেগুলো অবশ্যই আমরা অন্য একদিন আলোচনা করতে পারবো। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। কোন জায়গায় সমস্যা রয়েছে বা কোন জায়গায় বাধা আসতে পারে এবং সেগুলোকে কিভাবে মিটিগেট করা যায় সেটা নিশ্চয়ই সরকারও দেখছে, সেটা নিশ্চয়ই মার্চেন্ট অ্যাসোসিয়েশনরা দেখছেন, যারা বিনিয়োগ করছেন বা বিনিয়োগ করবেন বা রাজ্যের বিনিয়োগকারী যারা, তারাও নিশ্চয়ই সাজেশন দেবেন। এবং অবশ্যই যারা সোশ্যাল মানুষ যারা, যে আমাদের রাজ্যের যারা বুদ্ধিজীবীরা, যারা গুণীজনরা, তারাও নিশ্চয়ই দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে থাকার জন্য। বাবু আপনাকে ধন্যবাদ, স্যার আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 নিঃসন্দেহে রাজ্যের শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে কত দ্রুত এই প্রতিশ্রুতিগুলি বাস্তব প্রকল্পে রূপ পায়, কত নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেই সুযোগে ত্রিপুরার যুব সমাজ, স্থানীয় উদ্যোক্তা ও সাধারণ মানুষ কতটা অংশীদার হতে পারেন তার উপর। এই কনক্লেভ শুধু বিনিয়োগের পরিসংখ্যানই সীমাবদ্ধ না থেকে বাস্তবে ত্রিপুরার অর্থনীতিকে আরো শক্তিশালী করে আত্মনির্ভর, কর্মসংস্থানমুখী ও উন্নত ভবিষ্যৎ গড়ার একটি মাইল ফলক হয়ে উঠবে, এটাই আশা রাজ্যবাসীর। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়া সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।